উনি যেটাই প্রশ্ন। সুপ্রিয় দর্শক, আবারও আসসালামু আলাইকুম। ছিলাম ছোট্ট একটি বিরতির পরে আবার চলে এলাম আমরা আপনাদের আজকের এই কমিউনিটি ফোকাস অনুষ্ঠানে। আপনারা জানেন আমরা আজকে যে বিষয় নিয়ে আমরা কথা বলছি সেটি হচ্ছে যে প্রবাসীদের দেশীয় সম্পর্ক এবং রাষ্ট্রীয় উন্নয়ন, সেই বিষয়ে আমরা কথা বলছি। আর এখানে রয়েছেন আমাদের সর্বডানে যিনি রয়েছেন আঞ্জুমান চৌধুরী, জনাব নাসিম চৌধুরী, জনাব আবু আহমদ খিজির সাহেব এবং আমাদের মীর রাশেদ আহমদ। তো সুপ্রিয় দর্শক, আমরা কথা শুনছি, কথা বলছি, এবং বিষয়টা হচ্ছে যে আমরা আমাদের যে প্রবাসীদের যে অধিকার এবং প্রবাসী যে আমরা গর্ব করি, কিন্তু সেই জায়গায় আমরা কিভাবে নিজেকে বিভিন্ন সম্পৃক্ততা রাষ্ট্রীয় উন্নয়নে, কারণ আমাদের রুট আমরা যে যাই বলি না কেন, আত্মীয় স্বজন হোক যেভাবে হোক দেশের জন্য কিন্তু আমরা আমাদের সমস্ত রুজি রোজগার সবগুলাই কিন্তু আসলে আমরা দেশে পাঠিয়ে দিই। তো সেক্ষেত্রে আমাদের মূল্যায়ন হয় কিনা এই বিষয়টা একটা রয়েছে। তো সে বিষয়ে আমরা এমন কথা বলছি এবং যাচ্ছি জনাব মীর রাশেদ সাহেবের কাছে। রাশেদ সাহেব, একটা জিনিস হচ্ছে যে আমরা বলি যে রাষ্ট্রীয় সহযোগিতা, সরকারে আমাদেরকে সম্পৃক্ততা, কিন্তু আপনি কি মনে করেন যে অনেক ইনভেস্ট করেছে এবং করছে, যেটা আমরা দেখছি এবং আমরা বিশেষ করে তো আমরা জানি, আমাদেরকে নিয়ে কথা হয় বিভিন্ন ধরনের অর্গানাইজেশন, বিভিন্ন ধরনের ইনভেস্টার, বিভিন্ন ধরনের রাজনৈতিক ব্যক্তিত্ব যারা রাষ্ট্রীয় দায়িত্বে রয়েছে। কিন্তু আপনি কি মনে করেন যে আপনাদের এই যে বিষয়গুলো তুলে ধরছেন বা চিন্তা চেতনা আছে, সেটাকে ফলপ্রসূ করতে বাংলাদেশে ইনভেস্ট করা এবং সেই ধরনের সুযোগ কতটুকু পাচ্ছেন, অথবা কোনো প্রতিবন্ধকতা রয়েছে কিনা, এবং সেই বিষয়টা একটু বলবেন। দেখুন, বাংলাদেশের প্রবাসীরা খিজির ভাই বলেছেন 18 মিলিয়ন। এই 18 মিলিয়ন বিভিন্ন দেশে আছে, আনুমানিক 160টা দেশের মতো হতে পারে অ্যাকর্ডিং টু সাম রিসার্চ। একটা বিশাল একটা জনগোষ্ঠী। তো আপনি চিন্তা করে দেখেন, এখানে রেমিটেন্স, আমরা সবসময় বলি রেমিটেন্স যোদ্ধা ছাড়াও এখানে এক্সপার্টিস আছে। একটা দেশকে উন্নত করলে বা উন্নত করতে চাইলে শুধু রেমিটেন্স দিলাম, কনসামশন শেষ হয়ে গেল, দেশ কিন্তু উন্নত হবে না। দেয়ার হ্যাজ টু বি ডেভেলপমেন্ট, এবং সেই ডেভেলপমেন্টকে সেই কন্ডিউসিভ করার জন্য যে এনভায়রনমেন্ট, সেটা আছে কিনা সেটা নিয়ে সরকারকে ভাবতে হয় এবং ভাবে। এবং বিভিন্ন সময় দেখা গেছে বিভিন্ন সেমিনারের মাধ্যমে এবং কিছু রিপোর্ট আসছিল, যেমন আমার মনে আছে ওয়ার্ল্ড একটা আছে না, ইআরডি, ইকোনমিক তারপর আপনার ইউএনডিপি রিপোর্ট, ইউনাইটেড নেশনস ডেভেলপমেন্ট, একটা সাজেশন ছিল একটা স্টিয়ারিং একটা গ্রুপ করার জন্য, তার হেড হবে প্রাইম মিনিস্টার, ওনার মাধ্যমে, এবং ওনার আন্ডারে কিছু ছোট ছোট সেকশন থাকবে, যে ইনভেস্টমেন্ট, তারপর আপনার রেমিটেন্স, তারপর এক্সপার্টিস। এগুলো আনফর্চুনেটলি ঘটনা একটা ঘটে গেল বাংলাদেশে সম্প্রতি। এখন যতটুকু অগ্রসর হওয়ার কথা ছিল অতটুকু অগ্রসর হয়নি। তবে আমি মনে করি ওই জায়গায় থেকে এটা যদি কন্টিনিউ করে তাহলে আমরা আরও ভালো রেজাল্ট দেখতে পাবো ভবিষ্যতে। তবে আরেকটা কথা বলতে হয়, একটা কথা বলতে হয়, ভালো ভালো বড় বড় বিজনেসম্যানরা আছে, কিন্তু আপনি আমেরিকা বলেন, আমাদের ইউকেতে বলেন, অস্ট্রেলিয়াতে, এরা ইনভেস্ট করতে চায়, দে আর এনারভিস। তাদের তো একটা বয়স, মানে জন্ম হওয়ার পর একটা বয়স হওয়ার পর ওরা এই দেশে আসছে। তো এখনও বাংলাদেশের সাথে কানেকশনটা আছে, অ্যাফিনিটিটা আছে, প্যাশনটা আছে কিছু করার জন্য, কিন্তু সেই পরিস্থিতি বাংলাদেশে তৈরি আছে কিনা বা হচ্ছে কিনা। বিভিন্ন সরকার এসে চেষ্টা করেছে, কিন্তু কিছু প্রতিবন্ধকতা এখনও রয়ে গেছে। যেমন ধরুন আপনার ইম্পোর্ট, এই যে ইম্পোর্ট পলিসিগুলো আছে, যে রেস্ট্রিকশন আছে, সেই জায়গায় একটু খতিয়ে দেখতে হবে। ইট হ্যাজ টু বি মোর ফ্রেন্ডলি টু দি এনার্জিস। তারপরে আপনার আছে ধরেন বিভিন্ন ইনভেস্টমেন্ট ফর দি যারা যোদ্ধা, রেমিটেন্স যোদ্ধা, ছোটো ছোটো বিভিন্ন এই আপনার ইয়েগুলো অ্যাকাউন্টস, ইন্টারেস্ট বেয়ারিং অ্যাকাউন্টস, ওয়েজ আন্ডার এরকম অনেক আছে। কিন্তু এগুলো করতে গিয়ে এখানে যে বিউরোক্রেসি যেটা আছে, এটা একটা প্রতিবন্ধকতা হয়ে দাঁড়ায়। তারপরে আপনার যেমন ধরুন আমি ইনভেস্ট করলাম অ্যাজ এ এনআরবি, আমার তো শুধু টাকা আসলে হবে না, আবার সেই টাকা কিছুটা আসতে হবে, আদান প্রদান, এই যে ফান্ড ট্রান্সফার, এইখানেও অনেক প্রতিবন্ধকতা আছে। এই জায়গায় সরকারকে রাষ্ট্র হয়ে দেখতে হবে। আপনাকে অনেক ধন্যবাদ। যে জিনিসটা হচ্ছে যে রাশি সাহেব, একটা জিনিস হচ্ছে যে ট্রান্সপারেন্সি বলে একটা কথা আছে, কিন্তু আপনারা তো এই পর্যন্ত, আপনারা সাধারণত পরবর্তী পর্যন্ত এই রেমিটেন্স এখনও বলা যায় আপনারা মুক্তিযোদ্ধা, আর যারা দেশ স্বাধীন করেছে আর যারা এখন পয়সা পাঠাচ্ছে তাদেরকে বলা হচ্ছে রেমিটেন্স যোদ্ধা। খুব ভালো টাইটেল, কিন্তু প্রশ্নটা হলে সেইখানে সেই অনার পাচ্ছে কিনা, এটা একটা বিষয় রয়েছে। তো আমি যে বলতে চাচ্ছি যে আমরা এই ইনভেস্টমেন্টে যদি সুযোগই না পাই,
আর সহযোগিতা না পাই তাহলে তো আপনাদের ঘুরে বালি হয়ে যাবে। ধন্যবাদ আপনাকে। যাচ্ছি জনাব আঞ্জুমান চৌধুরী, আপনি যে জিনিসটা বলছেন যে একটা জিনিস হচ্ছে যে নেপোলিয়ন বলেছিলেন যে ইফ ইউ গিভ মি গুড মাম আই এম গোনা গিভ ইউ গুড নেশন। এখন ব্যাপার হচ্ছে যে আপনারা অবশ্যই আমাদের গ্রাম একজন মা পুরো ফ্যামিলিকেই কিন্তু ফোকাস করে। তো সেই জায়গায় একজন যদি আজকে নতুন প্রজন্ম, আপনারা নতুন প্রজন্মকে যদি বাংলাদেশমুখী করতে চান, একজন মহিলাকে যদি বাংলাদেশমুখী করতে চান, এবং সেইখানে একজন মহিলাকে অ্যাডভান্স করতে হলে যে রাষ্ট্রীয় দায়িত্বও রয়েছে যে তাদেরকে বিভিন্ন প্রতিনিধিত্বশীল সংস্থার সাথে সম্পৃক্ত করে তাদেরকে এনকারেজ করে। আজকে আপনারা যারা রয়েছেন আপনাদের অনেক ডেজিগনেশন রয়েছে, আপনারা ইন্টেলেকচুয়াল বলেন, এডুকেটেড বলেন, অ্যান্ড সো আই থিঙ্ক ইউ ইউজ টু বি লাইক ডান সো মেনি থিংস ইন ট্রুমেন্ডাস থিংস ফর দ্য কান্ট্রি অ্যাজ ওয়েল, বিকজ আপনি একজন ব্যাংকার ছিলেন, যতটুকু জানেন আবু ভাইও তো শিক্ষকতা করেছেন ইউনিভার্সিটিতে। তো সেই জায়গায় আমাদের তো রাশেদ আমি আগেই বলেছি যে উনি বিভিন্ন ধরনের সাহিত্য, সাংবাদিকতা এবং অন্যান্য ক্ষেত্রে তো বিরাট অবদান রয়েছে, এবং দেশের আসার আগে আপনারা অনেক কিছু করেছেন। তো সেই জায়গায় আপনাদেরকে কীভাবে মূল্যায়ন করা উচিত বলে মনে করেন রাষ্ট্রীয়ভাবে? আমি মনে করি আমাদেরকে রাষ্ট্রের বিভিন্ন কাজে এই নতুন প্রজন্মদেরকে দায়িত্ব দেওয়ার জন্য এবং ওরা যাতে আমাদের দেশকে ভালোবাসে সেই জন্যে এমন কিছু দিতে হবে যে ওরা যাতে নিজের ইচ্ছাতে দেশে থাকতে চায়, দেশের উন্নতি করতে চায়। আমরা আজ 50 বছর হয় আমরা স্বাধীনতা পেয়েছি, কিন্তু এখনও আমরা দেখছি দেশ থেকে অভিবাসনে যে কষ্ট মাথায় নিয়ে ওরা এই দেশে আসে, এটা এসে এখানে কিন্তু মোটামুটি ভালো করে, তারা বিভিন্ন জবে তারা প্রতিনিধিত্ব করছে, কাজ করছে, কিন্তু মেইন স্ট্রিমে তারা কাজ করছে, কিন্তু ইটস নট গুড এনাফ বিকজ ওরা নিজের দেশের প্রতি ইন্টারেস্ট হারিয়ে ফেলছে। ওদের রুট জানে না বলে আপনি যেটা বললেন, রুট জানা খুবই দরকার। এর জন্যে মাদেরকে ফোরফ্রন্টে আনতে হবে, মাদেরকে কাজে যোগ দিতে হবে যাতে তারা বাইরের জগৎটাকে চেনে এবং সেইভাবে তাদের বাচ্চাদেরকে বড় করতে পারে। আমি স্কুলে টিচিং করার সময় আমি দেখেছি বাচ্চাদের আগ্রহ আছে, কিন্তু কোনো কোনো কারণে দেশের থেকে যে ওদের যে মানে ওরা যখন যায় তখন যে ওদেরকে শুভেচ্ছা দিয়ে ওদেরকে যে আনন্দ দেওয়া, ওদেরকে যে মূল্যায়ন করা, সেই জিনিসটা করা হয় না বলে, এবং দেশের বিভিন্ন জায়গায় অনেক অন্যায় কাজকর্ম, কারাপশন যেগুলো আছে এগুলো যদি না নিবারণ করা হয়। শেষ কথা হচ্ছে যে অবশ্যই মূল্যায়ন করা, বিশেষ করে নারীদের। আগেই বলেছি সেখানে বাংলাদেশের প্রতিনিধি, বাংলাদেশে এখন তো পুরুষ থেকে নারীই বেশি, তো সেই জায়গায় যদি ভোটার তালিকা হিসেবে সেই জায়গায় আমার মনে হচ্ছে যে অবশ্যই একটা প্রাধান্য দেওয়া উচিত বলে আমি মনে করি। ধন্যবাদ আপনাকে জনাব খিজির সাহেব। আমরা অনেকটা যে জিনিস হচ্ছে যে প্রথমে দেশমুখী করার জন্য একটা সুযোগ সুবিধা থাকা দরকার। তো সেই ক্ষেত্রে আপনারা যে দেশে যাবেন এই ধরনের চিন্তা ভাবনা করছেন, আপনারা কি মনে করেন যেই জায়গায় প্রতিনিধিত্বশীল নাই, যেখানে ট্রান্সপারেন্সি নাই, যদি মনে করেন হ্যাঁ আপনারা সংগ্রাম করছেন, এটা সংগ্রামের ব্যাপার না, যেভাবে বলা হয় রেমিটেন্স যোদ্ধা সেইভাবে তো মূল্যায়ন করা উচিত। আপনারা শোনেন, একটা জিনিস হচ্ছে যে অনেক সময় বলা হয় যে আমাদের সিলেটি কথায় বলে যে ফুতে কান্নাকাটি করে সে দুধ খায়, কিন্তু প্রশ্নটা কিন্তু মায়েরও তো দায়িত্ব রয়েছে যে এই যে বাচ্চাদেরকে জন্ম দেওয়ার ক্ষেত্রে, বাবার জন্ম দেওয়ার ক্ষেত্রে যে তার লুকআফটা কীভাবে করা। একজন প্রবাসী যখন যেখানে আমাদের এখানে ইনভেস্ট করছে, এরপরে তখন পয়সা পাঠাচ্ছে, অর্থনীতির বিশেষ অবদান রাখছে, তো সেইখানে তো রাষ্ট্রীয় দায়িত্ব হচ্ছে মায়ের মতো তাদেরকে লুকআফটা করা। সেই লুকআফটা করার মতো সুযোগ আপনি কীভাবে আনবেন, বা আপনি এই যে আপনার যে উন্নয়নের কথা বলছেন আপনার এটা সাংগঠনিকভাবে, হ্যাঁ, তো সেইভাবে আমি বলছিলাম আগে যে বাংলাদেশে যে জায়গায় 2 জন থাকে সেখানে 3টা সংগঠন হয়, সেভাবে একত্রিতভাবে নাসিম ভাই যেটা বলে কীভাবে আপনার একত্রিতভাবে এই ধরনের অধিকার আদায় এবং উন্নয়নে শরিক হতে পারেন। থ্যাংক ইউ মিরাজ, ইটস এ ভেরি ভেরি গুড কোশ্চেন, ইটস ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। প্রথমত কথা হচ্ছে যে আমরা যাই করতে চাই না কেন প্রবাসীদের নিয়ে, এবং বাংলাদেশ সরকার বাংলাদেশ প্রবাসীদের নিয়ে যদি কিছু কাজ করতে চায়, প্রথমে তাদের প্রবলেমগুলো কী, তাদের সমস্যাগুলো কী, সেই সমস্যাগুলো তাদের আগে জানতে হবে। এবং সেই সমস্যাগুলো জানার জন্যে প্রথমে আমাদের সেখানে পার্লামেন্ট হচ্ছে বাংলাদেশের যে কোনো দেশের সর্বোচ্চ নীতিমালা আইন তারা তৈরি করে, সেখান থেকে
সেখানে আমাদের কোনো প্রতিনিধি নাই আমাদের বক্তব্যগুলো করে সেখানে তুলে ধরার জন্য। আমরা কি সমস্যা ফেস করতেছি, যে আজকে ইনভেস্টমেন্টের কথা আসছে, হ্যাঁ, আমরা কেন ইনভেস্টমেন্ট আমরা করতে পারছি না প্রবাসীরা, আমাদের সমস্যাগুলো কোথায়? এই সমস্ত সমস্যাগুলোর একটা সমাধান আমরা মনে করি যে পার্লামেন্টে প্রবাসীদের প্রতিনিধিত্ব থাকতে হবে। আজকে 18 মিলিয়ন প্রবাসী বিদেশে বাস করতেছে, হ্যাঁ, 12% তারা ভোটার, কিন্তু আমাদের সেখানে কোনো রকম কোনো প্রতিনিধিত্ব নাই। আমাদের সমস্যাগুলো কি? আমরা হয় কি একজন মিনিস্টারের সঙ্গে কথা বলি বা একজন সেক্রেটারির সঙ্গে কথা বলি, তারা আসতে, কিন্তু আসলে যারা বাংলাদেশের নীতিমালা তৈরি করেন, যারা বাজেটের উপর ডিবেট করে এবং বাজেটে তাদের কি করতে হবে, প্রবাসীদের কিভাবে ইনভলভ করতে হবে, তাদের প্রবাসীদের সমস্যা সম্বন্ধে তাদের জ্ঞানের অভাব আছে আমরা মনে করি। এবং সেখানে কানেক্ট বাংলাদেশের মতো অর্গানাইজেশন সেখানে সহযোগিতা করতে পারে এবং কিভাবে প্রতিনিধিত্বশীল সরকার সেখানে এস্টাবলিশ হতে পারে প্রবাসীদের সহ, সেই ব্যাপারেও আমরা সহযোগিতা করতে পারি। অনেক সময় দেখা যায় যে অনেক সরকারের সাথে প্রবাসীদের প্রতিনিধিত্ব থাকে, এইখান থেকে গিয়েও অনেক, কিন্তু সেইখানে তাদের দায়িত্ব বা যে প্রমিজিং যে একটা বা অবস্থান থাকে যে আমরা এই করব সেই করব, পরে দেখা যায় এটা সেই মানে কি বলে আর কি, সরি মুরাদ সাহেব, সে যখন নাকি বাংলাদেশে যে নির্বাচন করে, সে প্রবাসীদের প্রতিনিধি হয়ে নির্বাচন করে না, সে ওই দেশের একটা রাজনৈতিক দলের টিকিট নিয়ে তারপরে সে নির্বাচন করে, সে পার্লামেন্টে যে সেই দলের কথা বলে। কিন্তু আমরা কি চাই? আমরা প্রবাসীদের প্রতিনিধিত্ব চাই সেখানে, যারা প্রবাসীদের সমস্যা নিয়ে পার্লামেন্টে কথা বলবে এবং পার্লামেন্টে প্রবাসীদের পক্ষে আইন প্রণয়ন করার জন্য সহযোগিতা করবে, সেটা আমরা চাই। অতএব আজকে যারা বিভিন্ন পার্টির বাংলাদেশে যে টিকিট নিয়ে রাজনীতি করে এমপি হন, তাদের মধ্যে আর প্রবাসীদের প্রতিনিধিত্ব এমপিশিপের মধ্যে দ্যার ইজ এ বিগ ডিফারেন্স। যেমন আজকে ফ্রান্সের কথা বলেন, ফ্রান্সে মাত্র 1.8 মিলিয়ন প্রবাসী বাইরে থাকে, তাদের জন্য পার্লামেন্টের প্রতিনিধিত্বের ব্যবস্থা আছে, তারা বাইরে থেকে প্রতিনিধিত্ব নেয়। ইটালিতে আছে, আজকে আপনি টিউনিশিয়াতে আছে, আপনি বিভিন্ন আদার কান্ট্রিতে আছে আমাদের। এবং প্রপোর্শনালি বাংলাদেশ হচ্ছে, বাংলাদেশের সবচেয়ে বেশি লোক বিদেশে থাকে সারা বিশ্বের যে কোনো কান্ট্রির পপুলেশনের সাথে যদি আপনি প্রপোর্শনালি দেখেন। আমাদের 185 মিলিয়নের মধ্যে 1.8 মিলিয়ন প্রবাসী আমরা বাইরে থাকি। এবং আমি গতকালকে দেখছি একটা সেন্সাসে যে ওয়ার্ল্ডের 7ম রেমিটেন্স বাংলাদেশে যায়। এক্স্যাক্টলি, হ্যাঁ, হিউজ মানি, সপ্তম কিন্তু অঙ্কের দিক থেকে, কিন্তু যদি আপনি প্রপোর্শনালি যান, বাংলাদেশ আর্ন হাইয়েস্ট রেমিটেন্স। সেখানে আমাদের পার্শ্ববর্তী দেশ কিন্তু প্রথম একদম, রাইট। হ্যাঁ, অতএব সেখানে বাংলাদেশ এটাকে আরও ইনক্রিজ করতে পারে যদি প্রবাসীদেরকে আরও তারা ইনভলভ করতে পারে। সেই ইনভলভমেন্টের জন্য আসলে আমাদের প্রবলেমগুলোকে তাদের জানতে হবে। সেই প্রবলেমগুলো জানার জন্য পার্লামেন্টে আমার রিপ্রেজেন্টেটিভ থাকতে হবে, রিপ্রেজেন্ট থাকতে হবে। দর্শক, আমাদের রিপ্রেজেন্ট থাকতে হবে, আমরা কথাই বলি এবং আমাদেরকে সবাই বলে, আপনারা জানেন, সরি আমি ইজ লাইক এ স্ল্যাং ওয়ার্ড, অনেক সময় আপনারা জানেন আমরা একটা ভাইরাল শব্দ আছে, ফাম মারিস না। আসল বিষয়টা এটা হচ্ছে না, আমাদের সবসময় প্রবাসীদের বিভিন্নভাবে আমাদেরকে মূল্যায়ন অবস্থায় নেওয়া হয়, কিন্তু আমাদেরকে মূল্যায়ন করা হয় না। এটা আমিও বলতে পারি, আমি একজন প্রবাসী হিসেবে আসলে সকলেই আমরা এত অবদান রাখছি। অবশ্যই যারা রাষ্ট্রীয় পর্যায়ে রয়েছেন তারা অবশ্যই প্রবাসীদেরকে মূল্যায়ন করবেন। যাচ্ছি জনাব নাসিম চৌধুরী সাহেবের কাছে। আমরা তো অনুষ্ঠান একদম শেষ পর্যায়ে চলে আসছি। নাসিম চৌধুরী সাহেব, যে জিনিসটা হচ্ছে যে আমরা আমাদেরকে নিয়ে সম্মিলিতভাবে যেটা বলেছেন, সম্মিলিতভাবে এইটা বলা হয়, আমার মনে হয় এটা সম্ভব না। কিন্তু সম্মিলিত করার জন্য যদি রাষ্ট্রীয় প্রতিনিধি কোনো উদ্যোগ নেয় এবং সহযোগিতা করে, তাহলে আমার মনে হয় যে সম্মিলিতভাবে প্রবাসীরা সেইখানে বাংলাদেশের উন্নয়নে এগিয়ে যেতে পারবে, কাজ করতে পারবে। তো সেক্ষেত্রে আপনারা সরকারি সহযোগিতা কিভাবে পাবেন বলে বিশ্বাস করেন আপনাদের মাধ্যমে, সকলের মাধ্যমে? ধন্যবাদ। আবার আরেকটা গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্থাপন করার জন্য, কিন্তু আমি একটা কথা না বললেও না, এই অনুষ্ঠান ভুলুণ্ঠিত হয়ে যাবে যদি আমি একটা কথা না বলি। সেটা প্রথমে বলা উচিত ছিল, আমি তার জন্য আমার প্রেসিডেন্ট সাহেবের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। সেটা হচ্ছে, আমার শুরু করা উচিত ছিল প্রথমে যে আজ ডিসেম্বর মাস, আমি চাই যে আমাদের প্রায়ত যে নেতাগুলো জীবন দিয়েছে দেশের জন্য, এদের নাম উচ্চারণ করা, যেটা আমি করতে পারিনি। আমি সরি ওই জন্য। আমি এই জন্য আপনি সুযোগ দিলে আমি বলবো, আমি সবাইকে বলবো, আমাদের সংগ্রামী
আমি একটা জিনিস হচ্ছে যে আমরা যেহেতু একটু পলিটিক্যাল না, না, ইটস নট পলিটিক্যাল। হ্যাঁ। আমি কবি কাজী নজরুল ইসলাম ইজ নট এ পলিটিক্যাল। Oh, that's fine. আমি Okay, ওনাকে শ্রদ্ধা জানাতে চাচ্ছি Okay, যে okay. আমাদের সেই অধিকার আছে। বাঙালি জাতির জন্য যে সংগ্রামে ছিল। আমি জানাতে চাই সেই মহান নেতা শেখ ফজলুল হক, আমাদের যে কৃষকের বন্ধু ছিল উনি, শের বাংলা। শের বাংলা একে ফজলুল হক। আমি জানাতে চাই সেই হোসেন শহীদ সরওয়ার্দী। আমি জানাতে চাই সেই মৌলানা আব্দুল হামিদ খান ভাসানী। আমি জানাতে চাই সেই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। আমি জানাতে চাই সেই মুক্তিযোদ্ধা স্বাধীন যে জেনারেল জিয়ার। আমি জানাতে চাই সেই অকুতোভয় স্বাধীন মুক্তিযোদ্ধারা যারা রণাঙ্গনে প্রাণ দিয়েছে হানাদার বাহিনীর সাথে যুদ্ধ করে। আমি জানাতে চাই যারা পঙ্গুত্ব বরণ করে মৃত্যুবরণ করেছে স্বাধীনতার পরে। আমি জানাতে চাই যারা পিলখানায় হত্যাযজ্ঞ করেছে হানাদার বাহিনী। আমি জানাতে চাই শ্রদ্ধা যারা বিডিআর ক্যাম্পে যে আমাদের সৈনিক ভাইরা মারা গেছে ওদের জন্য, এবং জানা অজানা অনেক লোক মারা গেছে। আমাদের জেনারেল উসমানী সাহেব যিনি মুক্তিযুদ্ধের নেতৃত্ব দিয়েছেন, আপনাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। জানিয়ে আমি আমার বক্তব্য 1 মিনিট আমাকে দেবেন। সেটা হচ্ছে আমি বলতে চাচ্ছি আপনারা যে গুরুত্বপূর্ণ কয়েকটা কথা বলে, তার মধ্যে একটা হচ্ছে যে আমাদের যেহেতু আমি ব্যাংকিংয়ে ছিলাম, ব্যাংকিং ব্যবস্থায় যদি বাংলাদেশ সেন্ট্রাল ব্যাংক যদি কোনো ধরনের অস্তিত্ব না থাকে, যদি তাকে বিভিন্ন ধরনের চাপ প্রয়োগ করা হয় মানে উপর্যুপরি, তাইলে তো আমাদের ব্যাংকিং ব্যবস্থা যেভাবে ধ্বংস হয়ে গেছে ওইভাবে ধ্বংস হবে। বিগত সরকারের সময় ব্যাংকের নন পারফর্মিং লোন ছিল 60,000 কোটি টাকা, এখন ওইটা হয়ে দাঁড়িয়েছে 4 লক্ষ কোটি টাকা। তাইলে আমরা বিদেশে গিয়ে যখন ব্যাংকে আমার ইনভেস্ট করে ওদের থেকে লোন চাইবো, ওরা বলবে আপনাকে 20% বা 15%। আপনাকে অনেক ধন্যবাদ। সেইখানে যেই জায়গা দেওয়ার কথা আমাদেরকে পার্সেন্টেজ, সেই জায়গায় তারা আরো নিচে অন টপ। আপনাকে অনেক ধন্যবাদ। আমাদের হাতে সময় একদম শেষ পর্যায়ে চলে আসছি। সুপ্রিয় দর্শক, আমরা আসলে অনেক গুরুত্বপূর্ণ কথাগুলো শুনলাম এই যে বিজ্ঞ মানুষের কাছ থেকে। আমরা আসলে স্বভাবেই থাকি না কেন এনআরবিদের মূল্যায়ন করা হবে এটা প্রত্যাশা রেখে আজকে আমাদের সাথে এসেছিলেন আঞ্জুমান চৌধুরী, জনাব নাসিম চৌধুরী, আবু আহমদ খিজির সাহেব এবং মীর রাশেদ আহমদ সাহেব। আপনাদেরকে ধন্যবাদ, এবং আমরা আরও কথা বলবো আপনাদের মতো বিজ্ঞ মানুষদেরকে নিয়ে আমাদের দেশীয় উন্নয়নে। সুপ্রিয় দর্শক, আমরা ছিলাম কমিউনিটি ফোকাসে। আজকে আবার চলে যাচ্ছি, আগামী সপ্তাহে আবার নতুন কোনো বিষয় নিয়ে আপনাদের সম্মুখে হাজির হব। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আইওন টিভি স্কাই 782 সাথে থাকবেন, এবং আমাদের কমিউনিটির মানুষের সাথে একাত্মভাবে সকলে আমরা ভালোবাসা, সম্পৃক্ততা এবং একীভূত হয়ে নেক টু নেক ওয়ার্ক করে আমরা এগিয়ে যাব, মূল্যায়ন করব আমাদের প্রবাসীদেরকে। সেই প্রত্যাশা রাখি। ধন্যবাদ সকলকে।